চাচাতো ভাই টাকার লোভ দেখিয়ে তার 10 ইঞ্চি ডানটা আমার গর্তে ঢুকাতেই চিৎকার করে উঠলাম। উফ ভাইজা, আসতে দাও, আমি আর পারছি না, আমার গর্তে অনেক ব্যথা লাগে। তারপর ভাইয়া 2 পা কাঁধে দোলে আমার 2টা ডাব কামড় দিয়ে ভাইজা আরও জোরে দিতে লাগল। উফ ভাইজা, আসতে দাও। তারপরও ভাইজা জোরে দেয়। এভাবে টানা 2 ঘন্টা করে তার গরম পানি আমার গর্তে ফালাইল। হ্যালো বন্ধুরা, চাচাতো ভাই আমার সাথে কিভাবে খেলল, এখন তোমাদেরকে মজার গল্পটি শোনাব। যদি গল্প শুনে মজা পাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। চলো কথা না বাড়িয়ে পানি বের করা গল্পটি শোনাই। বিয়ের আসরে বরের স্থলে নিজের চাচাতো ভাই আবরাজকে দেখে চরম পর্যায়ের অবাক হয়ে গেল নিঝুম। হতবাক হয়ে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত আবরাজের দিকে। আবরাজও ঠিক একইভাবে অবাক চোখে তাকাল নিঝুমের দিকে। নিঝুমকে ভালোভাবে পরখ করে যখন তাকে বধূবেশে দেখল, তখন আবরাজ চরম পর্যায়ের রেগে গেল। নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে দূরে ছিটকে ফেলে বলে, অসম্ভব, আমি কিছুতেই এই বিয়েটা করতে পারব না। চাচা, তুমি তো বলেছিলে অনেক ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছ, তাহলে এসবের মানে কি? আবরাজের মুখে এহেন কথা শুনে নিঝুম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল এক কোণায়। বোঝার চেষ্টা করল পরিস্থিতির জটিলতা। একবার নিজের মা আসমানি বেগমের দিকে তাকাতেই পেল তার মায়ের চোখে ফুটে ওঠা অসহায়ত্ব। অন্যদিকে নিঝুমের বাবা নাজমুল খান এগিয়ে এসে আবরাজের উদ্দেশ্যে বললেন, তুমি এখন এভাবে কথা বলতে পারো না আবরাজ, এই বিয়েটা তোমায় করতেই হবে। ভুলে যেও না, তুমি আজ যেখানে পৌঁছাতে পেরেছ তার পেছনে আমার অবদান কতটা গু। আবরাজ রেগে বলে, তার প্রতিদানে কি আমার এখন তোমার এই গাইয়া আনস্মার্ট আটকালচার মেয়েকে বিয়ে করতে হবে? চাচা, আমি তো নিজের যোগ্য একটা মেয়ে খুঁজছিলাম, আর তুমিও তো আমাকে অন্য একটা মেয়ের ছবি দেখিয়েছিলে। তাহলে বিয়ের আসরে তোমার মেয়ে কেন? শুধু তোমার উপর ভরসা করে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ ভেবেছিলাম তুমি আমার ভালোটাই চাইবে। কিন্তু এটা কি ধরনের জোচ্চুরি? ভদ্রভাবে কথা বলো আবরাজ, আমাকে তুমি এভাবে বলতে পারো না গি। আবরাজ গর্জে উঠে বলে, এর থেকে ভদ্রভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় চাচ্চু। এত চিৎকার চেঁচামেচিতে নিঝুম এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তার দিকে কেউ খেয়ালই করছে না। নিঝুম আলতো পায়ে হেঁটে একটু দূরে সরে আসল। ভাবতে লাগল, সে কি এতটাই অযোগ্য যে কারণে আবরাজ তাকে এভাবে অপমান করছেন? নিঝুম তাদের গ্রামের একটি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। পড়াশোনায় সে যথেষ্ট ভালো, এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিও পেয়েছিল। সিলেট শহরের অনেক ভালো কলেজে পড়ার সুযোগও পেয়েছিল, কিন্তু নাজমুল খান নিঝুমকে শহরে পাঠাতে চাননি, তাই গ্রামেই পড়াশোনা করতে হচ্ছে। অপরদিকে নিঝুমের চাচাতো ভাই আবরাজ খান, সে যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। এরপর তার বাবা মানে নিঝুমের বড় আব্বু দ্বিতীয় বিয়ে করে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আবরাজ এর দায়িত্ব নেন নিঝুমের বাবা। তবে নিঝুমের বাবাও খুব বেশি সচ্ছল ছিলেন না। এমতাবস্থাতেও তিনি কয়েক বছর আবরাজকে সামলান। এরপর একদিন আবরাজ এর মামা, যিনি লন্ডন প্রবাসী, তিনি দেশে আসেন এবং আবরাজ ভাইয়াকে নিজের সাথে লন্ডনে নিয়ে যাবার ইচ্ছা পোষণ করেন, কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না। নাজমুল খান সে সময় অমত করেনি। অতঃপর আবরাজ খানকে তার মামা লন্ডনে নিয়ে যায়। এই ঘটনা তখনকার, যখন নিঝুমের জন্ম হয়নি। আবরাজকে নিঝুম এতগুলো দিন চিনতও না। এই তো 1 সপ্তাহ আগেই আবরাজ লন্ডন থেকে সিলেটে ফিরে এসেছে। সেদিনই নিঝুম ওকে প্রথম দেখে, তবে কথা বলার সৌভাগ্য হয়নি। নিঝুমের সাথে আবরাজের বয়সের তফাৎ না হলেও 7-8 বছরের হবে, তাই আবরাজের সাথে খুব একটা ভাবও জমেনি নিঝুমের। তার উপর লন্ডন থেকে ফেরত আসায় তার মধ্যে বেশ অহংকারী একটা ভাব দেখা যায়। এখানকার কারো সাথে মিশতে যে সে খুব একটা আগ্রহী নয়, সেটাও তার আচরণে স্পষ্ট। এসেছে থেকে এখানকার একটা বড় 7 স্টার হোটেলে থাকছে সে। প্রথম দিনই শুধু নিঝুমের বাবার সাথে দেখা করে গেছে। ছোটবেলায় নাজমুল খান আবরাজের খেয়াল রেখেছিল বিধায় তার প্রতি একটা টান আছে, সেই টানেই মূলত এসেছিল। জানিয়েছিল সে দেশে এসেছে বিয়ে করার জন্য, কারণ বিদেশের সংস্কৃতিতে বড় হওয়া উশৃঙ্খল মেয়ে তার পছন্দ না। সে এই দেশের কোনো শিক্ষিত, মার্জিত, বনেদি বাড়ির মেয়েকে বিয়ে করতে চায়, যে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। চাচার উপর ভরসা থাকায় নাজমুল খানকেই বলেছিলেন এমন একটা মেয়ে খুঁজে বের করতে। নাজমুল খানও তাকে কথা দিয়েছিল তার পছন্দমতো মেয়ে খুঁজে দেয়ার। নিঝুমের পাশের ঘরে বসে তারা এসব কথাবার্তা বলায় এসব নিঝুমেরও কানে এসেছিল। নিঝুম অতীতের এসব ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের চোখের জল মুছে ফেল।
আর ভাবতে লাগল, আজ দুপুরে হঠাৎ করেই যখন তার বাবা এসে তাকে বলল তার বিয়ে ঠিক করেছে, তখন নিঝুম কতটা অসহায় বোধ করছিল। নিঝুম তো এখন কিছুতেই বিয়ে করতে চায় না। সে চায় পড়াশোনা করতে। কিন্তু নিজের বাবাকে এ বিষয়ে জানাতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিঝুমকে আর সামনে পড়াতে ইচ্ছুক নন। এমনকি নিঝুম যদি বিয়ে না করে তাহলে তিনি নিঝুমকে বাড়ি থেকেও বের করে দেবেন। অসহায় নিঝুম, যে ছোট থেকে নিজের বাবার নিষ্ঠুর রূপ দেখে বড় হয়েছে, তার পক্ষে আর প্রতিবাদ করা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত সে জানত না তার বর কে। শুধুমাত্র নিজের বাবার কথাতেই বধূবেশে বিয়ের আসরে চলে এসেছিল। আর তারপর এত কিছু হয়ে গেল। বিনা দোষে তাকে এত কিছু শুনতে হল। এতসব কিছুর মাঝে হঠাৎ করেই সেখানে উপস্থিত নিঝুমের বড় আব্বু মানে আবরাজ এর বাবা আলমগীর খান বলে উঠলেন, অনেক হয়েছে নাজমুল, আর না তুই আমার ছেলের উপর কোন ধরনের জোর জবরদস্তি করতে পারিস না গিয়ে। নাজমুল খান নিজেকে সামলাতে না পেরে রেগে বলে উঠলেন, এখন ও তোমার ছেলে হয়ে গেল, অথচ একসময় ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলে। আমি ওকে পেলে বড় করেছি অনেক দিন, তাই তোমার থেকে ওর উপর আমার অধিকার বেশি গু। আলমগীর খান আমতা আমতা করে বলেন, এই অধিকারের জন্যই তো এতক্ষণ চুপ ছিলাম। কিন্তু তুই যেভাবে এটার সদ্ব্যবহার করছিস সেটা তো ঠিক না। এভাবে তুই আবরাজের উপর জোর জবরদস্তি করে নিজের অযোগ্য মেয়ের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারিস না গো। এ সমস্ত কথা তীরের মতো বিঁধছিল নিঝুমের বুকে। অনেকক্ষণ চুপ থাকার পর আসমানী বেগম এগিয়ে এসে বলেন, ব্যাস, অনেক হয়েছে। এবার অন্তত চুপ থাকুক আপনারা সবাই। আমার মেয়ে এতটা ফেলনা নয়। নিঝুমের আব্বু, তুমি দয়া করে নিজের লোভের বলি আমাদের ছোট্ট মেয়েটাকে বানিও না। আল্লাহর দোহাই লাগে। আমি তো আগেও তোমাকে বলেছি এভাবে নিজের স্বার্থের জন্য আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, উল্টে আমাকেই হুমকি ধমকি দিয়ে চুপ থাকতে বললে গু। নাজমুল খান নিজের স্ত্রীর কোনো কথা যেন গায়ে মাখলেন না, বরং চেঁচিয়ে উঠে বললেন, তোকে বলেছি না এসব ব্যাপারে কথা না বলতে, তাহলে এত ফটর ফটর কেন করছিস? মেয়ে মানুষের এত বাহাদুরি আমার পছন্দ না। তুই যা এখান থেকে। আমি নিঝুমের বাবা। আমি যা বলবো ওকে তাই করা লাগবে। তুই যদি বেশি ফটর ফটর করিস তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তারপর রাস্তায় নেমে ভিক্ষা করে খাস্ক। বলেই তিনি নিঝুমের দিকে তাকালেন। ইশারায় তাকে কাছে আসতে বললেন। নিঝুমও বাধ্য মেয়ের মতো এগিয়ে এলো। নাজমুল খান নিঝুমের কানে ফিসফিস করে বললেন, তুই তোর মায়ের মতো আমার মুখে মুখে তর্ক করতে আসিস না। আজ যদি এই বিয়েটা না হয় তাহলে সবার আগে আমি তোর মাকে তালাক দেব। তারপর তোদের মা মেয়ে দুটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমার বাড়ি থেকে। তোদের দিয়ে তো জীবনে কোনো উন্নতি করতে পারলাম না। এবার যখন নিজের জীবনের উন্নতির চাবি খুঁজে পেয়েছি সেটা বন্ধ করিস না একদম গ। নিজের বাবার থেকে এহেন হুমকি পেয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল নিঝুম। এই লোকটা তার জন্মদাতা পিতা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোভ কি মানুষকে এতটা নিচে নামায়? কিন্তু নিঝুম যে বড্ড বেশ অসহায়। নিঝুমের মা আসমানী বেগম একজন এতিম মেয়ে। বড় হয়েছেন নিজের চাচা চাচির সংসারে অনেক অনাদরে। তারা তো আসমানীর বিয়ে দিয়েছেন থেকে কোনো খোঁজ খবরও নেননি। তাই এখন যদি নিঝুম এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে যে তাদের তিন কুলে আর কোথাও ঠাঁই হবে না। নাজমুল খান নিঝুমকে হুমকি দিয়ে আবরাজের সামনে গিয়ে বলেন, তোমাকে এই বিয়েটা করতেই হবে। তুমি সেদিন আমায় বলেছিলে না আমার ঋণ শোধ করতে চাও, তো এখন সেই সুযোগ দিচ্ছি তোমায়। এই বিয়েটা করে আমার ঋণ শোধ করোক। আবরাজ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকালো নিঝুমের দিকে। সে একদম চুপ ছিল। নাজমুল খান আবারও বললেন, আশা করি তুমি নেমক হারামি করবে না। যদি এমনটা করো তাহলে আমি মনে করব তোমার ব্যক্তিত্ব বলে কিছু নেই। লন্ডনে গিয়ে টাকা তো কামিয়েছ, কিন্তু ভালো কিছু শেখনি। আমার জন্য যে বেঁচে আছ সেই অবদানকে অস্বীকার করছ। আবরাজ বেশ ক্রোধ নিয়ে বলল, বেশ, যদি এভাবে তোমার ঋণ শোধ করতে হয় তো ঠিক আছে গু। বলেই সে সামনে এগিয়ে গেল। নিঝুমের একদম মুখোমুখি এসে তার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বিয়ের আসরের দিকে নিয়ে যেতে লাগল। নিঝুমের চোখ থেকে টুপটাপ জল পড়ছে। আসমানী বেগমও মুখে আঁচল গুজে কাঁদছেন। আবরাজ কাজীর সামনে এসে নিঝুমের হাতটা ছেড়ে দিয়ে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন গো। কাজী তাই করে। নিঝুম অনবরত কেঁদে চলেছে। কাজী আবরাজকে কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল। কিন্তু নিঝুম সহসা কবুল বলল না, পাথরের মতো জমে রইল। ক্রমেই আবরাজ ধৈর্য হারিয়ে ফেল। নিঝুমের হাত শক্ত করে ধরে বলল, এই মেয়ে
নাটক বন্ধ করে তাড়াতাড়ি কুবুল বলো, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আমি ঠিকই বুঝতে পারছি তোমাদের পুরো পরিবারটাই ফ্রড। খুব শখ না আমার বউ হওয়ার? এবার তোমার সেই স্বাদ আমি মেটাব। তোমাদের লোভী বাপ মেয়ের উচিত শিক্ষা দিবগু। নাজমুল খান ওর রক্তিম চোখে নিঝুমের দিকে তাকিয়ে নিঝুমকে যেন চোখ দিয়েই হুমকি দিচ্ছেন। নিঝুম একবার নিজের মায়ের দিকে তাকালো। নিজেকে নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু সে চায় না তার জন্য তার মায়ের সংসারটা ভাঙুক। তার জন্য যদি নিজের কপাল পোড়াতে হয় তো তাই সই। এমন ভাবনা থেকেই নিঝুম চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, কুবুল 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 গো। কবুল বলেই ডুকরে কেঁদে উঠল, যেন এখান থেকেই তার নারকীয় জীবনের সূচনা ঘটল। গোসল যাচ্ছিলাম এমন মুহূর্তে একমাত্র আমাকে জড়িয়ে ধরে বলল, দুলাভাই আমি আপনাকে ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি। এখন ছাড়া গোসল করব না? তোমাকে ছাড়ব না। তুমি আমাকে আদর করো আগে। মানে? তুমি আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। আমি তোমার বউ হতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই। পাগল হইছ নাকি হুড্যা? কি সব আবল তাবল কথা বলতেছ? শত কি দুলাভাই, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। তোমাকে ছাড়া বাঁচব না। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে তিথি। তোমাকে আমি ছোট্ট বোনের মতন দেখি, বুঝলা? এখন থেকে আর দেখবেন না। চুপ করো, একদম চুপ। তুমি আজকেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। দুলাভাই একটু আদর করেন না প্লিজ। আপনার ভালোবাসা পাওয়ার জন্য যে মনটা বোধকুল হয়ে রয়েছে আমার। তিথি থাপ্পড় দিব কিন্তু। যা খুশি দিতে পারো। আমি একটি কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি। লজ্জা করে না এসব কথা বলতে? বেয়াদব মেয়ে কোথাকার। লজ্জা করবে কেন? তোমার বোন তুলিকে ডাকবো নাকি তুমি নিজে থেকেই চলে যাবে বলো? আমি যাব না। কথাটি বলে তিথি যখনই হাসিবের সঙ্গে আরও ঘনিষ্ঠতায় যাবে ঠিক তখনই হাসিব কষে একটি থাপ্পড় মারে। থাস থাস। লজ্জা করে না বোনের স্বামীকে এসব কথা বলতে হো? ন্যায় আমি তোমার বোনের স্বামী লাগি তোমার, না বুঝছ? ফাউল মেয়ে কোথাকার, আজকেই বাড়ি চলে যাবে। আর কখনো আমাদের বাড়িতে আসবে না। মুহূর্তে বাহির থেকে তুলি বলে উঠে, হাসিব ওয়েট, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। মানে? আমি তোমাকে পরীক্ষা করার জন্যে একটু নাটক সাজিয়েছিলাম, কিন্তু ভাবতে পারি নাই তুমি এতটা রিয়েক্ট করবা। আমাকে অবিশ্বাস করো তুলি। অবিশ্বাস না? ভালো, খুবই ভালো। তোমার কাছে এইটা আশা করি নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি লজ্জিত। ক্ষমা করতে পারি একটি কারণে। কি কারণ বলো? তোমাকে আজকে বিরিয়ানি রান্না করতে হবে। যদি করো তাহলে ক্ষমা করব। ঠিক আছে করব। তবুও ক্ষমা করে দাও। আর কখনো এমন পরীক্ষা করবে না, কখনোই না। এই কানে ধরে উৎসব করলাম। এই কানে ধরতে হবে না। এখন লক্ষ্মী মেয়ের মতন বিরিয়ানি রান্না করো। কতদিন হলো তোমার হাতের বিরিয়ানি খাই না। ঠিক আছে, আমি গোসল করে আসতেছি। দুলাভাই সরি, আপুর জন্যে এমন করছি। বুঝতে পারছি। আর কখনো এমন করবি না। হ্যাঁ, শতঢি মাঝে মাঝে স্বামীকে একটু পরীক্ষা করা দরকার। বলা তো যায় না কি ঘটিয়ে ফেলে। সানাম ভাই, আউ দিন, নয়তো বাপের বাড়ি চলে যাব। শখ করে ফুপাতো বোনকে বিয়ে করছিলাম। বিয়ের পর থেকেই সারাক্ষণ চুলোচুলি হচ্ছে আমাদের মাঝে। আজও হয়েছে। বুয়ের সাথে ঝগড়ায় জিততে না পেরে রাগ ঘিগ করে বসে আছি ছাদে। এমন সময় বুয়ের এমন রোমান্টিক হুমক কি? এর পিছনে নিশ্চয়ই কোনো ঘাই বলা আছে। বুয়ের কথা গলে গেলাম না। প্রতিবার গড়ায় বুছল চাতুরি করে জিতে যায়। এবার একটা শিক্ষা দেওয়া উচিত। তাই রাগ হিগ নিয়ে বুকে বললাম, সরো আমার সামনে থেকে। যেথায় মন চায় সেথায় চলে যাও তুমি। বাপের বাড়িতে না গিয়ে তুমি জাহান্নামে যাও। আমার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বউ আমায় উল্টো উড়িয়ে ধরে মোহিত কণ্ঠে বলল, যাই ননন। আমি বললাম, কোথায় যাব? রুম ছেড়ে তো ছাদেই আসছি। এখন এখান থেকেও তুমি আমাকে যেতে বলছ? বাসা থেকে চলে গেলে তুমি খুশি? বউ আমাকে কয়েকটা দিয়ে বলল, নরোমান্টিক। এরপর হনহনিয়ে রুমে চলে গেল। বুকে রাগ গাতে পেরে ভালোই লাগল। রাগ কমেছে। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি বউ ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি। জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ?
বুঝা জালো কণ্ঠে বলল, বাপের বাড়ি? আমাকে নিয়ে আপনার এতই যখন মশা, আমি চলে গেলাম। আপনার বাড়িতে আপনিই শান্তিমতো থাকুন গু। কই বর রাগ ঘিগ করছে বা ক্ষুব্ধ বউয়ের মতো সারাদিন বউ পিছু পিছু ঘুরে বরের রাগ ঘিগ ভাঙাবে। তা না করে উল্টো বউ রাগ ঘিগ করে বাপের বাড়ি যাচ্ছে। কি কপাল আমার! তখন কেন যে ভাব নিতে গেলাম। এখন আবার আরেক জ্বালা। আমিও রেখে আছি বউ বউয়ের কাছে ছোট হওয়া যাবে না। চলে যেতে চাইছে যখন যাক। আমি তাকে আটকালাম না। ভালোই হয়েছে, কয়েকদিন শান্তিতে থাকতে পারব। বউ সত্যিই বাপের বাড়ি চলে গেল। আমি সারাদিন শুয়ে কাটালাম। রাত হয়েছে, রান্না হয়নি, ক্ষুধা লেগেছে। একা একা এখন ভালো লাগছে না, তাই বাইরে গেলাম। কিছুক্ষণ পর ফিরলাম, সেখানেও ভালো লাগছে না। বাসায় এসে টিভি ছাড়লাম। হঠাৎ করে মন খারাপ হলো। এই সময় আমরা টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি করতাম। বউ দেখবে সিরিয়াল, আমি দেখব খবর। এ নিয়ে তুমুল ঝগড়া হতো। আজ একা একা লাগছে। বুকে মিস করছি আমি। পেটে খুব ক্ষুধা ও বেশ। সারাদিন খাইনি। হোটেলের খাবার খেতে পারি না। কোনো মতে 1 কাপ কফি বানালাম। খেয়ে শোয়ার রুমে গেলাম। বিছানায় শুতেই আরও ছটফট করছে মন। বিছানার বা পাশটা ফাঁকা, কোলবালিশটা পড়ে আছে। প্রতিদিন কোলবালিশটা নিয়ে বউয়ের সাথে টানাটানি হতো। আজ সেসব কিচ্ছুই হচ্ছে না। বউ ছাড়া কি থাকা যায়? নিজের সব রাগ খিগ টাগ বিসর্জন দিয়ে সেই রাতেই চলে গেলাম শ্বশুর বাড়ি। এখানে পৌঁছাতেই রাত 12টা বেজে গেছে। এত রাতে কলিং বেল দিতেও দ্বিধা করছে। সবাই ঘুমাচ্ছে। তাই বুকে কল দিয়ে বললাম, দরজা খোলো। বউ সাথে সাথে দরজা খুলে দিল। আমাকে দেখে মোটেও সে অবাক হল না। উল্টো বলল, এত দেরি করলেন কেন আসতে? আমি কতক্ষণ ধরে জেগে জেগে আপনার জন্য অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছ? তুমি তো গে আছো গু। গে তো এখনো আছি, তবুও জানতাম আপনি আসবেন গু। ওর কথা শুনে মুচকি হাসলাম। আলগোছে বুকে জড়িয়ে ধরে বললাম, সরি জাগুন। বউ বলল, এতটুকু একটা শরীরে রাগ ঘিগ কমবে না গি? বুয়ের রাগ ঘিগ ভাঙতে পকেট থেকে একটা গোলাপ বের করে দিয়ে বললাম, ভালোবাসি। আসার সময় তোমার জন্য নিয়ে এসেছি। ব্যাস, বুয়ের রাগ ঘিগ পানি। খুশিতে সে আটখানা। গোলাপ তার খুব পছন্দ। জিজ্ঞেস করলাম, রাগ ঘিগ কমেছে? হ্যাঁ গু। উনি হ্যাঁ বলতেই আমি বললাম, আমিও তো রেগে আছি। এবার আমার রাগ ঘিগ ভাঙাও। বউ হেসে বলল, আপনার রাগ ঘিগ ভাঙাতেই তো আজ শাড়ি পরেছি। নিজেদের সারাদিনে মানবিমান গুটিয়ে একসাথে দুজন হেসে ফেললাম। ভিতরে এসে বউ বলল, হাত মুখ ধুয়ে আসুন। আমি খাবার রান্না করে রেখেছি আপনার জন্য। সারাদিন তো মনে হয় কিছুই খাননি গে। আমিও বাধ্য ছেলের মতো ফ্রেশ হয়ে বসে পড়লাম টেবিলে। অতঃপর গরম ভাত আর আমার পছন্দের চিংড়ি দিয়ে বউ নিজ হাতে খাইয়ে দিল। এই তো এভাবেই চলছে আমাদের দুজনের সংসার। আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়, তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হল। 3 বছর বয়সী একটা ছেলের সন্তান রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ফিরি রাত করে, কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম। ওকে নিয়ে ঘুরতে যেতাম। কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি। আর রাতে যদি ও কাছে আসতে চায়, আমি রূঢ় ভাষায় বলি, জ্বালাতন করো না। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি, ঘুমাতে দাও। আসলে ক্লান্তি কিছু না। স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়। আমি আরও অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকিয়া করছে। আমি নিজে এখনো পরকিয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি।
কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিল এরকম, এটাই তো স্বাভাবিক। এক জিনিস কি আর বেশিদিন ভালো লাগে? তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি। কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছর পরেই হোক তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে যেতে চায়, মিলিত হতে চায়। একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। কি সেটা? সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দ্বিকণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতেই কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বললেন, অবশ্যই হবে। তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দেবেন না। কথা দিলাম, ফাঁকি দেবা না, নিখুঁতভাবে পালন করবা। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবেন। আসব কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলাম। চেম্বার থেকে বেরুনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ত তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এভাবে 2 দিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনও স্ত্রীর প্রতি টান বোধ করিনি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পর্ন দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করব। গুগলে পর্ন ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম। এরপর দিনের কথা বলি। আপনাদের বলেছিলাম আমি পরকিয়া না করলেও পরকিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসব। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলিনি। সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠল। কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়ল আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতবারই ফোন দিল ধরলাম না। এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে 15 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে। বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম, এশা, কোথায় তুমি? স্ত্রী তখন রান্নাঘরে ছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো, কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকিনি। ও আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে তোমার? ডাকছ কেন? সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাজা কোলে তুলে নিলাম, বিয়ের শুরুর দিকে যেমন করতাম। সে ততক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে। সে লজ্জায় লাল হয়ে বলল, ছেলেটা ঘুমাচ্ছে, ও জেগে যাবে। কি করা? স্ত্রীকে পাজা কোলে করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম, ভালোবাসি এশা, ভালোবাসি। পরদিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, এখনও তো 1 মাস পার হয়নি। হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অতীতের ভুল আর কখনো করব না। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, ধন্যবাদ আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।